দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এখন একটি বিশেষ মৌসুম চলছে। এই মৌসুম প্রকৃতির কোনো মৌসুম নয়, এটি প্রতীক্ষার মৌসুম, আশার মৌসুম এবং একটি দীর্ঘ সংগ্রামের সমাপ্তির প্রতীক্ষার মৌসুম। নবম পে স্কেলের আসন্ন বাস্তবায়নকে ঘিরে সারা দেশে যে তরঙ্গ উঠেছে তার গভীরে লুকিয়ে আছে লাখো মানুষের জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো। প্রতি মাসে বাজারে গিয়ে হাতের শিশিমিত পেনশনে প্রয়োজনীয় জিনিস কিনতে না পারার সত্য, ওষুধ কেনার সময় কোনটা এই মাসে ছেড়ে দেওয়া যায় সেটা ভাবার সত্য, মাসের শেষ দিনগুলোতে পকেট শূন্য হয়ে যাওয়ার সত্য এবং সারা জীবন দেশের সেবা করে অবসরে এসে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার বেদনার সত্য। এই সত্যগুলো কেবল কোনো একজন মানুষের নয়, এগুলো লাখো পেনশনভোগীর যৌথ বাস্তবতা। এই বাস্তবতার মুখে দাঁড়িয়ে নবম পে স্কেল এখন একটি অনিবার্য প্রয়োজনীয়তা হিসেবে সামনে এসেছে। দেশের বিভিন্ন মহল থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই পে স্কেল এখন বাস্তবায়নের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। দেশের লাখো পেনশনভোগী এই মুহূর্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন এবং সেই অপেক্ষার সমাপ্তি এখন সত্যিই কাছে এসে গেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম পে স্কেলের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে গভীরভাবে আলোচনা করব এবং এই পে স্কেল পেনশনভোগীদের জীবনে ঠিক কতটা পরিবর্তন আনতে পারে তার একটি পূর্ণাঙ্গ ও বাস্তবভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করব। বাংলাদেশের পে কমিশনের দীর্ঘ ইতিহাসে একটি পরিচিত চক্র বারবার পুনরাবৃত্তি হয়েছে। প্রতিটি নতুন পে স্কেল বাস্তবায়নের পর কয়েক বছর পেনশনভোগীরা কিছুটা স্বস্তিতে থাকেন। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পেনশনের একটি সাময়িক সামঞ্জস্য তৈরি হয় এবং মাসের হিসাব মোটামুটি মেলে। কিন্তু মূল্যস্ফীতির অব্যাহত চাপে এই সামঞ্জস্য ক্রমশ ভেঙে পড়তে শুরু করে। কয়েক বছরের মধ্যেই পেনশনের প্রকৃত ক্রয় ক্ষমতা এতটা কমে যায় যে পেনশনভোগীরা আবার আগের সংকটের মুখে পড়েন। তারপর নতুন পে স্কেলের দাবি আবার জোরালো হয়ে ওঠে এবং এই চক্র চলতে থাকে। অষ্টম পে স্কেলের পরও এই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে। প্রথম কয়েক বছর মোটামুটি চললেও মূল্যস্ফীতির ধারাবাহিক আঘাতে সেই পে স্কেলের সুবিধা একটু একটু করে ফুরিয়ে গেছে। বিশেষত গত কয়েক বছরে দেশে যে হারে নিত্যপণ্যের দাম বেড়েছে, বিদ্যুৎ ও জ্বালানির দাম বেড়েছে এবং চিকিৎসা সেবার ব্যয় বেড়েছে, তার সঙ্গে পেনশনের পরিমাণ কোনোভাবেই তাল মেলাতে পারেনি। কাগজে পেনশনের সংখ্যা একই থাকলেও সেই পেনশন দিয়ে আজ যা কেনা যায় তা কয়েক বছর আগের তুলনায় অনেক কম। এই বাস্তবতায় নবম পে স্কেলকে এখন একটি অনিবার্য ও অত্যন্ত জরুরি পদক্ষেপ হিসেবে দাঁড় করিয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে এখন যে ইঙ্গিত মিলছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই পরিবর্তন এখন বাস্তবায়নের একেবারে কাছাকাছি চলে এসেছে। পেনশনভোগীরা কারা এবং দেশের জন্য তারা কি করেছেন সেই পরিচয়টা একটু বিস্তারিতভাবে জানা দরকার। কারণ তাদের অবদান না জানলে এই পে স্কেলের প্রকৃত তাৎপর্য পুরোপুরি বোঝা সম্ভব নয়। এই মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভাগে দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন। একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণদের জীবন গড়ে তুলতে সাহায্য করেছেন। একজন সরকারি হাসপাতালের চিকিৎসক যিনি সীমিত সুবিধার মধ্যেও রোগীর সেবায় নিজেকে নিবেদন করেছেন। একজন পুলিশ কর্মকর্তা যিনি ঝড়ের রাতেও রাস্তায় দাঁড়িয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। একজন কৃষি কর্মকর্তা যিনি রোদে পুড়ে কৃষকের মাঠে গিয়ে পরামর্শ দিয়েছেন। একজন সচিবালয়ের কর্মকর্তা যিনি দেশের নীতি নির্ধারণে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। একজন বিদ্যুৎ বিভাগের কর্মী যিনি দুর্যোগের পরে রাস্তায় নেমে বিদ্যুৎ লাইন মেরামত করেছেন। এই মানুষগুলো কোনোদিন বড় পুরস্কার পাননি, কোনোদিন বড় স্বীকৃতি পাননি। তারা শুধু প্রতিদিন তাদের কর্তব্য পালন করে গেছেন, নিজের স্বার্থের কথা না ভেবে, পরিবারকে যথেষ্ট সময় না দিয়ে, অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে। তাদের এই নীরব ও নিঃস্বার্থ অবদান ছাড়া এই দেশের প্রতিটি সরকারি কার্যক্রম একটি মুহূর্তের জন্য সচল থাকত না। এই মানুষগুলো আজ অবসরে এবং তাদের একমাত্র আর্থিক অবলম্বন হলো মাসিক পেনশন। সেই পেনশনের পরিমাণ বাড়ানো তাই কোনো করুণার প্রশ্ন নয়, এটা তাদের প্রতি রাষ্ট্রের ন্যায্য ও পবিত্র দায়িত্ব পালনের প্রশ্ন।
দেশে বর্তমানে পেনশনভোগীর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে, কিন্তু শুধু এই সংখ্যাটা দিয়ে প্রকৃত চিত্র বোঝা যায় না। কারণ প্রতিটি পেনশনভোগীর সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সদস্যরা, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মাসিক পেনশনের উপর নির্ভর করেন। স্বামী বা স্ত্রী, কখনো সন্তান, কখনো নাতিনাতনিরাও এই পেনশনের উপর নির্ভরশীল। তাই নবম পে স্কেলের সুবিধা কেবল পেনশনভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি তাদের পুরো পরিবারের জীবনকে ভিন্নভাবে ও ইতিবাচকভাবে স্পর্শ করবে। দেশের গ্রামে গিয়ে দেখলে একটি চিত্র স্পষ্টভাবে ধরা পড়ে। একটি পরিবারে অবসরপ্রাপ্ত বাবার মাসিক পেনশনটাই পুরো সংসারের একমাত্র নিয়মিত ও নির্ভরযোগ্য আয়ের উৎস। পরিবারের বাকি সদস্যরা হয়তো কৃষিকাজ করেন বা ছোটখাটো ব্যবসা করেন, কিন্তু সেই আয় অনিয়মিত ও মৌসুম নির্ভর। মাসের শুরুতে ব্যাংক থেকে যে পেনশনের টাকাটা আসে, সেটাই পুরো পরিবারের মাসের হিসাবের ভিত্তি। এই ভিত্তি শক্তিশালী হলে পুরো পরিবারের জীবন আরও ভালো হয়। শিশুদের স্কুলে পাঠানো সহজ হয়, পরিবারে একটু ভালো খাবারের সুযোগ তৈরি হয় এবং কোনো অসুখ বিসুখে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব হয়। এই সহজ সত্যটা বুঝলেই নবম পে স্কেলের গভীর গুরুত্ব পুরোপুরি অনুভব করা যায়। পেনশনভোগীদের বর্তমান আর্থিক পরিস্থিতি কতটা কঠিন সেটা না বুঝলে এই পে স্কেলের প্রয়োজনীয়তা পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়। দেশে গত কয়েক বছরে মূল্যস্ফীতির যে অব্যাহত ঊর্ধ্বগতি দেখা গেছে, তা নির্ধারিত আয়ের মানুষদের জীবনকে একটি নিরন্তর সংগ্রামে পরিণত করেছে। পেনশনভোগীরা এই সংগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তাদের আয় নির্ধারিত ও স্থির, কিন্তু ব্যয় প্রতিনিয়ত বাড়তে থাকে। তারা চাইলেই অতিরিক্ত কাজ করে আয় বাড়াতে পারেন না, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন না। বাজারে চালের দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম কয়েক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। মাছ ও মাংসের দাম এখন অনেক পেনশনভোগীর পক্ষে নিয়মিত কেনা কঠিন হয়ে পড়েছে। সবজির দাম মৌসুম ভেদে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। একটি সাধারণ পরিবারের মাসিক বাজার খরচ 5 বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই দ্বিগুণ খরচ মেটাতে গিয়ে অনেক পেনশনভোগী পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন, কম দামের খাবার বেছে নিচ্ছেন, মাছ বা মাংস কম খাচ্ছেন এবং মাসের শেষের দিকে একেবারে সাদামাটা খাবার দিয়ে দিন কাটাচ্ছেন। একজন বয়স্ক মানুষের জন্য সঠিক পুষ্টি না পাওয়া স্বাস্থ্যের উপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুমান করা যায়। বাজারের খরচের বাইরেও বিদ্যুৎ বিলের চাপ পেনশনভোগীদের জীবনে একটি বাড়তি সংকট তৈরি করেছে। গত কয়েক বছরে বিদ্যুতের দাম বেশ কয়েক দফায় বেড়েছে। একটি সাধারণ পরিবারের মাসিক বিদ্যুৎ বিল আগের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। গরমের দীর্ঘ মৌসুমে ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বেশি ব্যবহার হলে বিল আরও বাড়ে। অনেক পেনশনভোগী বিদ্যুৎ বিল কমানোর জন্য গরমের মধ্যেও ফ্যান কম চালান, অপ্রয়োজনীয় বাতি নেভিয়ে রাখেন এবং কষ্ট করে চলেন। একজন 70 বছরের প্রবীণ মানুষ তীব্র গরমে বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য কষ্ট করছেন। এই চিত্রটা একটি মানবিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গ্যাসের দাম বেড়েছে, পানির বিল বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, বাড়ি মেরামতের খরচ বেড়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বাড়তে থাকায় সীমিত পেনশনের মানুষগুলো প্রতিটি দিন একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত কঠিন আর্থিক চাপের মধ্যে পার করছেন। এই চাপ কেবল অর্থনৈতিক নয়, এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাস্থ্যসেবার ব্যয় পেনশনভোগীদের আর্থিক জীবনের সবচেয়ে ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটি এখন শুধু একটি আর্থিক সমস্যা নয়, এটি একটি গভীর মানবিক সংকটের রূপ নিয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে একের পর এক রোগ বাসা বাঁধে। ডায়াবেটিস এখন বাংলাদেশে জাতীয় স্বাস্থ্য সমস্যার পর্যায়ে পৌঁছেছে। উচ্চ রক্তচাপে আক্রান্তের সংখ্যা প্রতিদিন উদ্বেগজনক হারে বাড়ছে। হৃদরোগ, কিডনির সমস্যা, চোখের ছানি, হাঁটু ও মেরুদণ্ডের ব্যথা, ফুসফুসের সমস্যা, থাইরয়েডের সমস্যা, এই রোগগুলো ষাটোর্ধ্ব মানুষের নিত্যসঙ্গী হয়ে যায়। একজন পেনশনভোগী হয়তো একই সঙ্গে 2 বা 3টে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত। তাকে প্রতি মাসে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হচ্ছে, একাধিক ধরনের ওষুধ কিনতে হচ্ছে, নিয়মিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে। এইসব মিলিয়ে মাসিক চিকিৎসা ব্যয় 5 থেকে 8 হাজার টাকা বা তারও বেশি হয়ে যাচ্ছে।
এই একটি খরচই অনেক পেনশনভোগীর মোট মাসিক পেনশনের বড় একটি অংশ গ্রাস করে নিচ্ছে। এরপর বাকি অর্থ দিয়ে সংসারের সব খরচ পেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং মাসের মাঝামাঝি সময়েই হাত শূন্য হয়ে যায়। বর্তমানে পেনশনভোগীদের যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা বাস্তব মাসিক চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত নগণ্য। এই বিশাল অসামঞ্জস্য দীর্ঘদিন ধরে চলে আসছে। ওষুধের দাম প্রতি বছর বাড়ছে, ডাক্তারের ফি বাড়ছে, পরীক্ষার খরচ বাড়ছে, কিন্তু চিকিৎসা ভাতা সেই হারে বাড়ছে না। ফলে বাস্তব চিকিৎসা ব্যয় ও চিকিৎসা ভাতার মধ্যে যে ফারাক তা প্রতি বছর আরও বড় হচ্ছে। নবম পে স্কেলে যদি চিকিৎসা ভাতা প্রকৃত চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে বাড়ানো হয়, তাহলে পেনশনভোগীদের জীবনে তা একটি বিশাল ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে। চিকিৎসা ভাতা বাড়লে তারা ওষুধ ও চিকিৎসার খরচ অনেকটা সামলাতে পারবেন এবং পেনশনের মূল অংশ থেকে সংসারের অন্যান্য খরচ মেটানো অনেকটাই সহজ হবে। উৎসব ভাতার বিষয়টিও এই প্রসঙ্গে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো বড় উৎসবে পরিবারকে নিয়ে একটু আনন্দ করা একজন প্রবীণ মানুষের কাছে অনেক মূল্যবান। উৎসব ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়লে সেই আনন্দটুকু নিশ্চিত হবে এবং পেনশনভোগীরা পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো আরও সুন্দরভাবে উদযাপন করতে পারবেন। দেশের বিভিন্ন পরিবেশে বসবাসকারী পেনশনভোগীদের পরিস্থিতি একটু আলাদাভাবে বিশ্লেষণ করলে সমস্যার বহুমাত্রিক চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বসবাসকারী পেনশনভোগীদের জন্য বাড়ি ভাড়া সবচেয়ে বড় সংকট। শহরের মধ্যবিত্ত এলাকায় একটি সাধারণ মানের ফ্ল্যাটের ভাড়া এখন মাসে ৮ থেকে ১৫,০০০ টাকা। এই ভাড়া মেটানোর পর পেনশনের যা অবশিষ্ট থাকে তা দিয়ে বাজার করা, ওষুধ কেনা, বিদ্যুৎ বিল দেওয়া ও সংসারের অন্যান্য প্রয়োজন মেটানো হিসাবের খাতায় কোনো মতেই মেলে না। অনেক পেনশনভোগী শহরে আর টিকতে না পেরে গ্রামে ফিরে যেতে বাধ্য হচ্ছেন, কিন্তু গ্রামে গেলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসক গ্রামে নেই, ভালো হাসপাতাল নেই। কোনো গুরুতর রোগ হলে শহরে আসতে হয়, যার যাতায়াত ও থাকার খরচ মিলিয়ে একটি বড় অঙ্ক ব্যয় হয়। এভাবে শহর ও গ্রামের মাঝখানে আটকে পড়ে অনেক পেনশনভোগী, কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। গ্রামে নিজের বাড়ি থাকলে ভাড়ার সমস্যা না থাকলেও গ্রামীণ পেনশনভোগীরা অন্য ধরনের কষ্টে আছেন। গ্রামের বাজারে নিত্যপণ্যের দাম শহরের মতোই বেশি। বিদ্যুৎ বিল গ্রামেও এখন একটি নিয়মিত বড় খরচ। গ্রামে ভালো স্বাস্থ্যসেবা না থাকায় চিকিৎসার জন্য শহরে যেতে হয়, যার খরচ অনেক বেশি। অনেক গ্রামীণ পেনশনভোগীর পরিবারে তার মাসিক পেনশনটাই পুরো সংসারের একমাত্র নিয়মিত আয়। পরিবারের অন্য সদস্যরা কৃষিকাজ বা ছোট ব্যবসা করলেও সেই আয় মৌসুম ও বাজারের উপর নির্ভরশীল বলে অনিশ্চিত। মাসের শুরুতে ব্যাংক থেকে পেনশনের টাকাটা আসলে পুরো পরিবারে একটু স্বস্তির নিঃশ্বাস পড়ে। এই টাকা বাড়লে পুরো পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। শিশুদের লেখাপড়া সহজ হয়, পরিবারে একটু ভালো খাবারের সুযোগ বাড়ে এবং কোনো অসুখ বিসুখে সময় মতো চিকিৎসার সামর্থ্য তৈরি হয়। পারিবারিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে পেনশনভোগীদের জীবনের একটি অত্যন্ত গভীর ও বেদনাদায়ক দিক সামনে আসে। একজন মানুষ সারা জীবন পরিশ্রম করেছেন, পরিবারকে ভালোবেসেছেন, সন্তানদের মানুষ করেছেন, দেশের সেবা করেছেন। অবসরে এসে তিনি শুধু চান পরিবারের পাশে থাকতে, নাতি নাতুনির মুখে হাসি ফোটাতে, ছেলেমেয়ের সুখে অংশীদার হতে। কিন্তু সীমিত পেনশনের কারণে এই সামান্য চাওয়াগুলো অনেক সময় পূরণ করা সম্ভব হয় না। ঈদে নাতি নাতুনির হাতে কিছু দিতে গেলে হিসাব করতে হয়। ছেলের বা মেয়ের কোনো বিপদে পাশে দাঁড়াতে চাইলে হাত শূন্য থাকে। বাড়িতে মেহমান এলে ভালোভাবে আপ্যায়ন করার সামর্থ্য থাকে না। সারা জীবন যে মানুষটি স্বনির্ভরভাবে সংসার চালিয়েছেন, এখন তাকে সন্তানের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে। এই পরিস্থিতি একজন প্রবীণ মানুষের আত্মসম্মানে যে গভীর আঘাত করে তা ভাষায় প্রকাশ করা কঠিন। নবম পে স্কেলে পেনশন বাড়লে এই মানুষগুলো আবার কিছুটা স্বনির্ভর হতে পারবেন। পরিবারের মধ্যে তাদের ভূমিকা আরও সক্রিয় ও আনন্দময় হবে এবং তাদের আত্মসম্মান রক্ষা পাবে। নবম পে স্কেলে সম্ভাব্য বৃদ্ধির পরিমাণ ও বাস্তব জীবনে তার প্রভাব নিয়ে এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক।
সরকার আনুষ্ঠানিকভাবে এখনও নির্দিষ্ট হার ঘোষণা না করলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে পেনশনে ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি আসতে পারে। এই সম্ভাব্য বৃদ্ধিকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায় এটি পেনশনভোগীদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। মাসে ১০,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২০% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ১২,০০০ টাকায়। প্রতি মাসে ২,০০০ টাকা বাড়তি মানে বছরে ২৪,০০০ টাকা। মাসে ১২,০০০ টাকা পাওয়া পেনশনভোগীর ক্ষেত্রে ২০% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ১৪,৪০০ টাকায়। প্রতি মাসে ২,৪০০ টাকা বাড়তি মানে বছরে ২৮,৮০০ টাকা। মাসে ১৪,০০০ টাকা পেনশন পাওয়া কোনো পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ১৭,৫০০ টাকায়। প্রতি মাসে ৩,৫০০ টাকা বাড়তি মানে বছরে ৪২,০০০ টাকা। মাসে ১৬,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ২০,০০০ টাকায়। প্রতি মাসে ৪,০০০ টাকা বাড়তি মানে বছরে ৪৮,০০০ টাকা। মাসে ১৮,০০০ টাকা পাওয়া পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ২২,৫০০ টাকায়। প্রতি মাসে ৪,৫০০ টাকা বাড়তি মানে বছরে ৫৪,০০০ টাকা। মাসে ২০,০০০ টাকা পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ২৫,০০০ টাকায়। প্রতি মাসে ৫,০০০ টাকা বাড়তি মানে বছরে ৬০,০০০ টাকা। মাসে ২২,০০০ টাকা পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ২৭,৫০০ টাকায়। প্রতি মাসে ৫,৫০০ টাকা বাড়তি মানে বছরে ৬৬,০০০ টাকা। মাসে ২৫,০০০ টাকা পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ৩১,২৫০ টাকায়। প্রতি মাসে ৬,২৫০ টাকা বাড়তি মানে বছরে ৭৫,০০০ টাকা। মাসে ২৮,০০০ টাকা পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ৩৫,০০০ টাকায়। প্রতি মাসে ৭,০০০ টাকা বাড়তি মানে বছরে ৮৪,০০০ টাকা।